ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বহু স্থাপনা বিধ্বস্ত, নিহত 4, আহত 1.5 শতাধিক। বাংকারে রাত কাটালেন নেতানিয়াহু। তেল আবিবের হামলায় ইরানে মৃত্যু ছাড়ালো 100। তেহরানের হামলার জবাব দেয়া তেল আবিবের আত্মরক্ষার অধিকার। ইসরায়েলকে নগ্ন সমর্থন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের। গভীর উদ্বেগ জাতিসংঘের। এই অঞ্চল আরো বড় সংঘাতের দিকে গেলে সেটার খেসারত দিতে হবে সবাইকে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের প্রাণকেন্দ্রের বিভিন্ন স্থাপনা। এ পর্যন্ত 4 জন নিহতের তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। আহত হয়েছেন 1.5 শতাধিক। শুক্রবার রাতে হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় টেলিভিশনে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দেন। তেল আবিবের বুকে এভাবেই আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই কেঁপে ওঠে ইসরায়েলের প্রাণকেন্দ্র। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক কেন্দ্র, বিমান ঘাঁটি, হাইফা বন্দর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। অপারেশন 2 প্রমিস 3 নামে 150-র বেশি স্থানে হামলা চালায় তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। সেখানে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা। বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন সাধারণ নাগরিকরাও। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় তেল আবিবের ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে এবং ঘটনাস্থলের ভেতরে মরদেহ রয়েছে। এরপর আমরা জরুরি সেবা সংস্থা এমডিএ, ফায়ার সার্ভিস, ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান শুরু করি। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে জানিয়ে দেশটির প্রতি কোনো দয়া করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ভয়ঙ্কর ভুল করেছে, তারা অন্যায় কাজ করেছে। ইনশাআল্লাহ এর পরিণতি তাদের ধ্বংস ডেকে আনবে। এদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী, আন্তর্জাতিক বিমানবন্দর, আজারবাইজান প্রদেশ, তাবরিজ সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বহু হতাহতের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলকে রক্ষা করতে যে দেশই এগিয়ে আসবে তাদেরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর যেন সরাসরি জড়িত না হয়, এটাই ইরানের উদ্দেশ্য। ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা করলে ভয়াবহ পরিণতি নিয়ে আবারও কড়া বার্তা দিল ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে রক্ষায় যে কোনো দেশ এগিয়ে এলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার অধিকার রাখে। আর কেউ যদি এই শাসনকে রক্ষায় এগিয়ে আসে তবে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো পরবর্তী লক্ষ্যবস্তু হবে। গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। গাজা পরিস্থিতি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ ও সিরিয়া ইরাকে ইরানি প্রভাবশালী ঘাঁটিতে পশ্চিমা হামলা, সব মিলিয়ে অস্থির এই ভূরাজনীতি। বিশ্লেষকরা বলছেন, এই হুমকি শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক চাপের কৌশলও। ইরান চাইছে আঞ্চলিক শক্তিগুলো যেন ইসরায়েলের পক্ষে সরাসরি লড়াইয়ে না নামে। ইরানের এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর জন্য। তারা যেন সরাসরি জড়িত না হয়, এটাই মূল উদ্দেশ্য, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তায় তারা অঙ্গীকারবদ্ধ। তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। নাদিম মারজান, সময় সংবাদ।
ইসরায়েল ইরানের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। সার্বিক পরিস্থিতি নিয়ে যাচ্ছে আলোচনায়। রবিউল, আপনি দেখছিলেন এবং আপনারাই আসলে আন্তর্জাতিক ডেস্কে থেকে কিন্তু পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেই ক্ষেত্রে আমরা প্রতি সংবাদে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এখন যদি শুরুতে আমরা আলোচনায় আসি যে এই যে দুই দেশের মধ্যে সার্বিক যে পরিস্থিতি, সর্বশেষ কি তথ্য যুক্ত হলো? রাব্বি, এই মুহূর্তেও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান এবং ইসরায়েলে। তবে ইসরায়েলের যে ইরানের হামলা, সেই হামলার মাত্রা অনেকটাই কমে এসেছে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে কিছুক্ষণ পর বিভিন্ন গণমাধ্যমের যে খবর আসছে, সেই খবর অনুযায়ী ইরান মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সেগুলো প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েল। পাশাপাশি অন্যদিকে দেখবেন আপনি যে ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল, এবং তারা কিছুক্ষণ আগেও গণমাধ্যমে বিভিন্ন খবর দিয়েছে তারা এয়ার স্ট্রাইক অর্থাৎ বিমান হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই আবারও তারা হামলা চালাবে এবং অব্যাহত রয়েছে সেই হামলা। এই হামলায় আজকে ইরানের যে ক্ষতিটা হয়েছে সেটি হলো তেহরানের রাজধানী তেহরান, সেই তেহরানের আবাসিক এলাকায় একটি হামলা চালিয়েছে ইসরায়েল এবং সেখানে 20 শিশু সহ অন্তত 60 জন নিহত হয়েছে। এটা একটা বড় ঘটনা। এবং আরো একটি সামরিক স্থাপনার বাইরে একটি আবাসিক এলাকায় হামলাটি হয়েছে। আর সামরিক স্থাপনায় হামলা হয়েছে আজকে ইরানের একটা গুরুত্বপূর্ণ যে পারমাণবিক স্থাপনা, সেটা বলা হচ্ছে ফোর্দ পারমাণবিক স্থাপনা, সেই পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে এবং এই হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকেও বলা হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত নয়, সেখানকার হিসেবটা এখনো দিতে পারেনি তেহরান। এই ক্ষতিটা আমি বলছি আপনাকে, সেটি হলো যে গতকাল তো ইরানের শীর্ষ কর্মকর্তারা বেশ কয়েকজন মারা গেছে, বলা হচ্ছিল যে 20 জনেরও বেশি মারা গেছে। এবং আজকেও কিন্তু তাদের একটি বড় ক্ষতি হয়েছে যে ইরানের এই 2 শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যে পারমাণবিক স্থাপনার কথা বলেছিলাম সেখানেই তারা অবস্থান করছিল। এই যে ক্ষয়ক্ষতিটা তারা কমাতে পারছে না। তবে এখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটি হলো যে গতকাল অর্থাৎ শুক্রবারে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সচল ছিল না, তারা সেটি আজকে নতুন করে সচল করতে পেরেছে, যার কারণে বিভিন্ন হামলা অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে শুক্রবার রাতে তেহরান সহ ইরানের বিভিন্ন আকাশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সচল করার পর হামলা প্রতিহতের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পেরেছি। সেক্ষেত্রে আমরা যদি একটু বিশ্লেষণ করে বলেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি, কোন দেশের কি অবস্থা? অবশ্যই এক্ষেত্রে যদি নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইরানের ক্ষতিটা অনেকাংশেই বেশি। কারণ আপনি জানেন যে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষতি হয়েছে সেটি বিভিন্ন ভবন, হতাহতের সংখ্যা পরিমাণটা খুবই কম। কিন্তু আমরা একটু দেখে নিতে চাই যে আমরা দেখেন এই যে ইসরায়েলি ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র তাণ্ডব চালিয়েছে রাতভর, সেই ক্ষেপণাস্ত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, কিন্তু প্রাণহানির সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম। আরও একটি বিষয় যে তারা 4 জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত গণমাধ্যমে এসেছে এবং আহত হয়েছেন 150 শতাধিক, আমি যেটি আপনাকে এর আগেও বলছিলাম। এবং আরও একটি বিষয় যে রাব্বি, ইরানের মিসাইল যে ক্ষেপণাস্ত্র মজুতাগার সেখানে কিন্তু হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তারা বলেছে যে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেইখানে তারা হামলা চালিয়েছে দাবি করেছে। আরেকটি বিষয় যে আমি আপনাকে আগেই বললাম যে তেহরানের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে, সেই হামলায় ব্যাপক বেসামরিক লোকজন মারা গেছে। আরও একটি বিষয় যে আমরা জানি যে ইরান কিন্তু অলরেডি হুমকি দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে যারা সহযোগিতা করবে, বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো রয়েছে ইউরোপের, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ব্রিটেন, এই 3 দেশকেই তারা নিশানা করেছে ইরান। তারা বলেছে যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনাদেরকেও, অর্থাৎ এই ঘোষণার দ্বারা তেহরান আসলে কি বোঝাতে চাইছে? এটাই বোঝাতে চাচ্ছে যে তারা যেহেতু ইসরায়েলকে সহযোগিতা থেকে বিরত থাকে, এক ধরনের একটা হুমকি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সেই হুমকি কতটা কাজে দেবে সেটা বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গাতেই ইসরায়েলকে কিন্তু একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। রাব্বি, আমরা এই আলোচনায় আসবো, তবে এই সংক্রান্ত আমি যে কথাটি বলছি সেই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, ইসরায়েল এবং ইরানের যে সংঘাত, সেই সংঘাতে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, সেই প্রতিবেদনটি এখন দেখব। শুক্রবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে পারমাণবিক স্থাপনা, আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এর একদিনের মধ্যেই ইসরায়েলের 150টির বেশি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ নিয়ে বিভক্ত বিশ্ব। বরাবরের মতো ইসরায়েলকে নগ্ন সমর্থন অব্যাহত রেখেছে পশ্চিমারা। সরাসরি ইরানে হামলা না করলেও ইরানি হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ও প্রতিরক্ষা সূত্র।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়ে বলেন, সবারই এখন সর্বোচ্চ সংযম দেখানো উচিত। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ইসরায়েলের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন, বলেছেন ইরান আঞ্চলিক শান্তির জন্য হুমকি আর ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ দাবি করে বলেন, ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সাফাই গান কানাডার প্রধানমন্ত্রী। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে যুদ্ধবন্ধে মধ্যস্থতার প্রস্তাবও দেন রুশ প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইসরায়েল চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে চীন। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কুং বলেন, এই আক্রমণে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। ইসরায়েলের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গভীর হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক উত্তেজনাকেই তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আলেজান্দ্রা বেলুসি। এ সময় তিনি মনে করিয়ে দেন, জাতিসংঘের সদস্য দেশগুলোর উচিত জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলা। মহাসচিব উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবচেয়ে বড় বিষয় এখন হচ্ছে ধৈর্য ধরা, কারণ এই অঞ্চল আরো বড় সংঘাতের দিকে গেলে সেটার খেসারত দিতে হবে সবাইকে। এটা এমন এক পরিস্থিতি যেটা এই অঞ্চল আর সহ্য করতে পারবে না। এই পরিস্থিতির কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, এখন দরকার রাজনৈতিক সংলাপ ও উত্তেজনা প্রশমনের পথ খোঁজা। যুক্তরাজ্যের চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক জেসি মেকেলবার্গ বলেন, এই উত্তেজনা আরও বাড়লে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার দীর্ঘ পর্ব শুরু হতে পারে। তার মতে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর উচিত এখনই চাপ প্রয়োগ করে উত্তেজনা কমানো। নাদিম মারজান, সময় সংবাদ। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখন আওলাদ, আমরা যদি একটু প্রতিবেদনের একটা ভিডিও চিত্রই আটকে যাই, যেদিন আসলে প্রথম ইসরায়েল থেকে হামলা করা, একেবারে নিখুঁত নিশানায় সামরিক স্থাপনায় হামলা করা হয়, এটি আসলে কিভাবে সম্ভব? একদম রাব্বি, এই যে এই নিখুঁত হামলা, সেই হামলার যে তাদের পদ্ধতিগত, সেই পদ্ধতি নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে, বিভিন্ন আর্টিকেল ছাপা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা বলছে যে ইসরায়েল যে হামলা চালিয়েছে এটা শুধু তাদের সামরিক সক্ষমতার জানান দেয়া না, এইখানে তাদের যে গুপ্তচর বা গোয়েন্দা যে তাদের যে সক্ষমতা, সেটারও একটি প্রতিফলন দেখা গেছে। অর্থাৎ ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে এটি শুধু একদিন বা এক মাস বা 2 দিনের পরিকল্পনা মাফিক এই হামলাটি হয়নি। দীর্ঘদিনের হোমওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক, এবং তারা অনুসরণ করেছে, গোপনে নজরদারি করেছে, স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি করেছে, জিপিএস ট্র্যাকারের মাধ্যমে নজরদারি করেছে। এবং এটা যে শুধুমাত্র ইসরায়েল যে প্রযুক্তিগতভাবে এককভাবে এটি করেছে, এটি কিন্তু একদম না। এর সঙ্গে জড়িত রয়েছে অত্যাধুনিক যে প্রযুক্তি, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানকার স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে তারা একদম নিজেদের নখ দর্পণে ইরানের যে ম্যাপ, তাদের কোথায় কোন স্থাপনা, কোন ফ্ল্যাটে কোন নেতা থাকেন, কোন বিল্ডিংয়ে থাকেন, কত নাম্বার ফ্লোরে থাকেন, কিভাবে আক্রমণ করলে একদম টার্গেট মিস হবে না, সেইগুলো তারা হোমওয়ার্ক করে নিয়েছেন। এবং আমি আরেকটা আপনাকে বলতে চাই যে ইসমাইল হানিয়াকে যে হত্যা করা হয়েছিল সেটাও কিন্তু এই পরিকল্পনার অংশ। সেক্ষেত্রে আওলাদ, আপনি ইসরায়েলের সক্ষমতার কথা বলছিলেন, তাদের মিত্র রাষ্ট্রগুলোর যে সক্ষমতা সেটি নিয়ে আসছিলেন, যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জায়গায়। সেক্ষেত্রে এই দুই দেশের যদি সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করি, কোন দেশকে কিভাবে আপনি এগিয়ে রাখবেন? আপনি এককভাবে যদি ইসরায়েল এবং ইরানকে তুলনা করেন, তাহলে আমি অবশ্যই বলবো যে হলো ইরান অনেকটাই অস্ত্রের বা সামরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে আছে, কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে ইরান। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, অর্থাৎ ইসরায়েল কিন্তু এখানে এককভাবে একা লড়াই করছে না, এর পেছনে আপনাকে দেখতে হবে বিশ্বমোড়ল পরমাণু শক্তিধর দেশগুলো কিন্তু তার পেছনে রয়েছে। সুতরাং এখানে এককভাবে আপনি কখনো ইসরায়েল এবং ইরানকে পাশে তুলনা আমরা আওলাদ এই আলোচনায় ফিরবো। তার আগে বিশ্বের অন্যান্য দেশগুলো আসলে তারা তাদের অবস্থান থেকে কি ব্যাখ্যা করছেন সেটি যদি একটু। সেটি আমি আপনাকে একটু দেখাতে চাই আমাদের এই পর্দায়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা
সহ ইউসব পশ্চিমাদের সমর্থন জানিয়েছে ইসরায়েলকে, এবং আরও একটি বিষয়, ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কিন্তু চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যে বেশ কয়েকটি দেশ তারা নিন্দা রয়েছে। আরেকটি বিষয় হলো রাব্বি, দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং মানবাধিকার কর্মীরা। এবং এই যে সংঘাত, এই সংঘাতের কারণে কিন্তু যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে যে একটি পরমাণু আলোচনা ছিল, সেই পরমাণু আলোচনা কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থাৎ নতুন করে ইরান তার আলোচনায় আগ্রহী হবে না এবং সাফ জানিয়ে দিয়েছে যে সেক্ষেত্রে এই আলোচনায় যেহেতু জাতিসংঘ যুক্ত হলো, সামনের দিকে বা সামনের দিনের যদি একটু তাকাই, বাণিজ্য অর্থনীতিতে কি প্রভাব এবং এই যুদ্ধ কতটা কোন দিকে মন নিতে পারে? আপনি জানেন যে ইসরায়েল এবং এই ইরানের যে সংঘাত, এই সংঘাতের পরে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ইরান তারা বলেছে যে এই হরমুজ প্রণালীতে আর কোনো জাহাজ চলাচল করতে দেবে না। অর্থাৎ এটার কিন্তু বিশাল বড় প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতে। এরই মধ্যে দুই দেশের সংঘাতের কারণে কিন্তু আমরা জানি যে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, শেয়ার বাজারের পতন হচ্ছে। এই অর্থনৈতিকভাবে এশিয়া না শুধু গোটা বিশ্বেরই একটা প্রভাব পড়তে পারে, যেহেতু জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ থেকে জ্বালানিটা বিশ্বের বিভিন্ন দেশে যায় এবং মধ্যপ্রাচ্যের উপর অন্য কোনো দেশে যুক্ত হয়ে যেতে পারে কিনা এটি বলা খুবই মুশকিল। হয়তো আগামী দিনগুলোতে যুদ্ধের মাত্রাই বলে দিতে পারে যে কোনো দেশ যুক্ত হবে কিনা। আলোদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ এবং সার্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। এদিকে ইরান ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে শীর্ষ 20 সামরিক শক্তিধরদের তালিকায় আছে দুই দেশই। ইসরায়েল সহ বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন সে সংক্রান্ত স্পষ্ট তথ্য কিন্তু নেই। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই দেশ দুটির সামরিক শক্তিমত্তার বিষয়ও সামনে এসেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি। ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে, তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি আর ইরানের 995 কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম আর ইসরায়েলের 19তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটিতে নিয়মিত সেনা 11,80,000, বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,70,000। ইরানের হাতে আছে 551টি সামরিক বিমান, ইসরায়েলের রয়েছে 612টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরায়েলের 1,370টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের রয়েছে 1,996টি। ইরান এগিয়ে আছে নৌশক্তিতেও। দেশটির 101টি যুদ্ধজাহাজের মধ্যে 7টি ফ্রিগেট ও 21টি টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের রয়েছে 19টি। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ইরানের হাতেই কি পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ভারতে ব্রিটিশ প্রতিনিধি দল। তথ্য উপাত্ত খতিয়ে দেখবে ভারতীয় তদন্ত ব্যুরো। 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশা। ইরানের ভেতরে থেকে দেশটিতে হামলা চালানোর নীল নকশা করেছে ইসরায়েল। বছরখানেক আগে থেকেই এই পরিকল্পনা করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা। ইরানের ভেতরে ঢুকে খুঁজে বের করে দেশটির সেনাবাহিনীর দুর্বলতা স্থাপন করে অস্ত্র ঘাঁটিও এবং এরপরেই চালানো হয় অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা শুরুর আগেই তেহরানে অবস্থান নেয় ইসরায়েলের মোসাদের গুপ্তচররা। কেবল তাই নয়, ইরানের ভেতর থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার পরিকল্পনা থেকে অস্ত্র পাচার করে গোয়েন্দা সংস্থাটি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে CNN।
মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের ভেতরে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ। সেখান থেকে তেহরানের আশপাশের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানো হয়। একই সঙ্গে উচ্চ নির্ভুল অস্ত্রও পাচার করা হয়, যেগুলো ইরানের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। এ কারণে ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোরে একযোগে হামলা চালাতে সক্ষম হয়। পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের সুনির্দিষ্টভাবে টার্গেট করার সুযোগ পায়। অত্যন্ত বিরল এই অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে মোসাদ, যেখানে ড্রোন দিয়ে অপ্রস্তুত অবস্থায় থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানোর দৃশ্য দেখা গেছে। এটি মোসাদের ইরানের ভেতরে গভীর অনুপ্রবেশের সবশেষ প্রমাণ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা ও সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা মোসাদকে এক প্রকার অপ্রতিরোধ্য করে তুলে ধরেছে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানায়, সবশেষ এই অপারেশনে তেহরান সহ ইরান জুড়ে গোপনে কাজ করেছে মোসাদ। অভিযানটি কয়েক বছর ধরে পরিকল্পিত ছিল, যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বাহিনী মোতায়েন দুটোই ছিল সুনিপুণ। এ বিষয়ে মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক বলেন, এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে এমন এক সরকার যা নিজ দেশের মানুষের কাছেও অপছন্দের। এটি ইরানে গুপ্তচর অনুপ্রবেশ সহজ করেছে। এর আগে গাজায় যুদ্ধ শুরুর পর তেহরানে বিস্ফোরক পুঁতে রেখে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। মৌসুমী সাথী, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিতের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবের তীব্র সমালোচনা জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন। এদিকে জাতিসংঘের দাবি, গাজাকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়ায় ত্রাণ সরবরাহ আরও কঠিন হয়ে পড়ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। 193 সদস্যের সাধারণ পরিষদে বৃহস্পতিবার গৃহীত হয় স্পেনের প্রণীত এই প্রস্তাব। এতে 149টি দেশ পক্ষে ভোট দেয়, বিপক্ষে 12টি এবং 19টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অবরুদ্ধ অঞ্চলে দ্রুত খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা তুলে নিতে হবে। ভোটের পর জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রস্তাব যুদ্ধ থামাবে না, বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তিনি অভিযোগ করেন, প্রস্তাবে হামাসের 7 অক্টোবরের হামলার তথ্য না থাকায় এটি পক্ষপাতদুষ্ট এবং নৈতিকভাবে ব্যর্থ। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন, এই প্রস্তাব মানবতার পক্ষে একটি স্পষ্ট বার্তা। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ও জনগণ যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামাস যুদ্ধের 20 মাসে গাজায় প্রাণ হারিয়েছেন 55,000-এর বেশি মানুষ, আহত 1,27,000। সর্বশেষ বুধবার 20 জনেরও বেশি নিহত হন সহায়তা কেন্দ্রের পথে যাওয়ার সময়। এরই মধ্যে গাজা ভূখণ্ড ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘ জানায়, যুদ্ধের কারণে গাজায় প্রবেশের শেষ ইন্টারনেট কেবলটিও নষ্ট হয়ে গেছে। এতে জরুরি সেবা ও মানবিক তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া হয়েছে 1200 সেনার মরদেহ। তবে রুশ হামলা আরও প্রকট হয়েছে সুমি অঞ্চলে। সীমান্তবর্তী শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পুতিন বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন জেলেনস্কি। পূর্ব সীমান্তবর্তী সুমি শহর আবারও রুশ হামলার কেন্দ্রবিন্দুতে। শহরের ঠিক 25 কিলোমিটার দূরে রুশ বাহিনী প্রবেশ করায় এতে আতঙ্কে সময় কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকেই বাধ্য হচ্ছেন ঘর বাড়ি ছাড়তে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একদিনেই তারা 260টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। পাল্টা হামলায় ইউক্রেন ধ্বংস করেছে মস্কোর কাছে অবস্থিত একটি ইলেকট্রনিক্স কারখানা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া দ্রুত আলাদা ড্রোন ইউনিট গঠন করবে, যা হতে যাচ্ছে যুদ্ধের নতুন অধ্যায়। অবশ্য যুদ্ধবিরতি দেখা না মিললেও সমঝোতার অংশ হিসেবে 1200 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। রাশিয়ার সঙ্গে বন্দী ও মৃতদেহ বিনিময়ের অংশ হিসেবে এই প্রতীকী বিনিময় সম্পন্ন হয়। একই দিন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রেড ক্রস লোগো সংবলিত সাদা কাপড়ে ঢেকে মরদেহ পরিবহন করা হচ্ছে।
এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ইউক্রেন পুনর্গঠনে পশ্চিমা প্রতিশ্রুতি আদায়ের সুযোগ পাবেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কিয়েভ সফরে জানান, ইউক্রেনকে 7 বিলিয়ন ইউরো সহায়তা এর মধ্যে দেওয়া হয়েছে, আরও প্রায় 2 বিলিয়ন অনুমোদনের অপেক্ষায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সহযোগিতা করতে ভারতে পৌঁছেছে ব্রিটিশ প্রতিনিধি দল। উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স সহ ধ্বংসস্তূপ থেকে আরও নমুনা সংগ্রহ করা হবে। এদিকে শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে ব্রিফ করেছে দেশটির বিমান মন্ত্রণালয়। এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনার যেসব কারণ সামনে এসেছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। তদন্তের দায়িত্বে থাকবে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো। তারা প্রযুক্তিগত দিক থেকে অনুসন্ধান চালাবে বলে জানা গেছে। এছাড়াও একটি উচ্চ পর্যায়ের স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। আগামী সোমবার এই কমিটি প্রথম বৈঠকে বসবে। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে এ সময় জানানো হয়। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। উত্তর কোরিয়া আধুনিক নৌবাহিনী গড়ে তোলার পাশাপাশি সামুদ্রিক শক্তি বৃদ্ধির প্রতিশ্রুতি কিম জং উনের। আগামী বছর 5,000 টনের যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা। আফ্রিকার 53টি দেশের পণ্য আমদানিতে শুল্ক তুলে নিতে প্রস্তুত চীন। গেল বুধবার চীন আফ্রিকা সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এই ঘোষণা দিয়েছে বেইজিং। তবে কার্যকরের তারিখ এখনও জানায়নি দেশটি। আফ্রিকার দেশগুলোর মাথার ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের আশঙ্কা খাড়ার মতো ঝুলছে। এমন অবস্থায় মহাদেশটির 53টি দেশের পণ্য আমদানির ওপর থেকে বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য প্রস্তুত চীন। চীন আফ্রিকার সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এমন ঘোষণা দেয় বেইজিং। তবে কবে কার্যকর করা হবে এই নিয়ম সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি দেশটি। 15 বছর ধরে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2023 সালে বেইজিংয়ে মহাদেশটির রপ্তানি ছিল প্রায় $1,700 কোটি। গত বছর স্বল্পোন্নত দেশ হিসেবে আফ্রিকার 33টি দেশের পণ্যের ওপর থেকে শুল্ক মওকুফ করে চীন। এই ঘোষণা সেই উদ্যোগেরই সম্প্রসারণ বলে জানিয়েছে দেশটি। শুধু এসওয়াতিনি এই শুল্কমুক্ত সুবিধার বাইরে থাকবে, কারণ দেশটি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা চীনের এক চীন নীতির পরিপন্থী। বেইজিং মহাদেশটি থেকে বর্তমানে প্রচুর কাঁচামাল আমদানি করে, বিশেষ করে কঙ্গো ও গিনি থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। প্যারাগ্লাইডারের চড়ে দুর্ঘটনাবশত প্রায় 27,800 ফুট উপরে উঠে গিয়েছিলেন চীনা এক প্যারাগ্লাইডার। সঙ্গে ছিল না অক্সিজেন সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় মাউন্ট এভারেস্টের সমান উচ্চতায় অক্সিজেন না থাকা ব্যক্তি সহজেই অজ্ঞান হয়ে যেতে পারেন, ঘটতে পারে মৃত্যুও। এদিকে উড্ডয়নটি অনুমোদিত না হওয়ায় ওই ব্যক্তিকে 6 মাসের জন্য প্যারাগ্লাইডিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ যেন মৃত্যুর হাত থেকে ফিরে আসা এক মানুষের গল্প। মেঘের অতল গহ্বর থেকে রহস্যজনকভাবে বেঁচে ফেরার এক অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হলেন পেং ইউজিয়াং নামের চীনের একজন প্যারাগ্লাইডার। চীনের গানসু প্রদেশে প্রশিক্ষণ কেন্দ্রের 3000 মিটার উচ্চতায় প্যারাগ্লাইডিং হারনেস পরীক্ষা করছিলেন পেং। আচমকা প্রবল বাতাসে ভেসে উঠে যান অনেক উপরে। নামতে চাইলেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক পর্যায়ে ক্লাউড সাক নামের ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ তাকে নিয়ে যায় প্রায় 27,800 ফুট উপরে। পর্বতারোহীদের কাছে পরিচিত বিশ্বের সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্টের 8,849 মিটার উচ্চতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পেং। এত উচ্চতায় উঠে গেলেও তার কাছে ছিল না অক্সিজেন। বিশেষজ্ঞরা বলছেন, এত উঁচুতে অক্সিজেনের ঘনত্ব এতটাই কম থাকে যে মানুষ সহজেই অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি হতে পারে মৃত্যুও। বিভিন্ন গণমাধ্যম বলছে, পেংয়ের উড্ডয়ন অনুমোদিত না হওয়ায় তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্কটল্যান্ডে তৈরি করা হয়েছে শতভাগ পুনর্ব্যবহৃত উপাদানে গড়া ইট কে ব্রিক নামের এই প্রযুক্তি কার্বন নিঃসরণ কমাবে শতকরা 95%। স্কটল্যান্ডের এডিনবরায় ধ্বংসাবশেষ, পুরানো ইট আর বর্জ্য দিয়ে বানানো হচ্ছে বিশেষ এক ধরনের ইট। কেনোটেক কোম্পানির উদ্ভাবিত কেব্রিক নামের এই ইট ভবন তৈরির খরচ কমাবে। এটি তৈরিতে আগুনে পোড়ানোর কোনো ধাপ নেই, ফলে কমে গেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রয়োজন। এতে করে কার্বন নিঃসরণ কমবে শতকরা 95%।
প্রতিষ্ঠানটি জানায় যুক্তরাজ্যে মোট বর্জ্যের 65% আসে নির্মাণ খাত থেকে, কিন্তু প্রতিটি কে ব্রিক বর্জ্যকে রিসাইকেল করে ভূমি ভরাট রোধ করে। এই ইট পাওয়া যাচ্ছে মোট 12টি রঙে। সাধারণ মাটির রং থেকে শুরু করে ম্যাজেন্টা, হলুদ কিংবা অন্যান্য উজ্জ্বল রঙেও তৈরি হচ্ছে এই ইট। কেনোটেকের কারখানা প্রতি বছর 20 লাখ ইট উৎপাদন করছে। চাহিদা বাড়লে তা 40 লাখ পর্যন্ত বাড়ানো সম্ভব বলেও জানায় কোম্পানিটি। বর্তমানে কে ব্রিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য সনদপ্রাপ্ত। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনেরও প্রক্রিয়ায় রয়েছে এটি। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের পাল্টা হামলা, ইসরায়েলের বহু স্থাপনা বিধ্বস্ত, নিহত 4, আহত 1.5 শতাধিক। বাংকারে রাত কাটালেন নেতানিয়াহু। তেল আবিবের হামলায় ইরানের মৃত্যু ছাড়ালো 100। ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তবর্তী শহরে রুশ হামলা, বাসিন্দাদের সরে যাবার নির্দেশ পুতিন বাহিনীর। সমঝোতার অংশ হিসেবে 1200 সেনার মরদেহ কিয়েভকে ফেরত দিল মস্কো। এবং এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ভারতে ব্রিটিশ প্রতিনিধি দল। তথ্যপাত্র খতিয়ে দেখবে ভারতীয় তদন্ত ব্যুরো। 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।